সত্যি জিনিসটা ঘটছে কিনা, মেয়েটা চলে গেছে কিনা, বড় বউ খারাপ ব্যবহার করছে কিনা। আমরা যে বয়স হয়েছে, আমাদের জামাইরা বুড়া হয়ে গেছে, এখন আমরা ওইটা চিন্তাও করতে পারি না যে স্বামীকে আবার ভাগ দেব। তো অনেকেই দিতে পারে, এটা হয়তো তবে Thank you. Oh. জায়গায় রাখছি, নিয়ে নাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বিকেলবেলা আমি ভিডিও রেডি করছি আর হাতে আমার চা নিয়ে বসি ভিডিও রেডি করার সময়, কারণ ভয়েস ওভার দিতে হয়, ভিডিওটাকে এডিট করতে হয় নানানভাবে, তখন দেখা যায় একটু চা থাকলে ভালো হয়। তো এটা হচ্ছে একটু বিরতির সময় একটু চা খাই, আবার কতক্ষণ ইয়ে করি। আসলে একটা ভিডিও রেডি করা অনেক কষ্ট, যারা ইউটিউবে কাজ করে তারা জানে, বিশেষ করে যারা সুন্দরভাবে এডিটগুলো করে। হ্যাঁ, মানে আপনি যেভাবে সেভাবে এডিট করতে পারেন, হয়তো দেখা যাবে সেই এডিটের ভিডিওতে ভিউ আপনার অনেক বেশি হবে, কিন্তু সৌন্দর্য শৃঙ্খলা যেটা সেইভাবে করতে গেলে একটু সময় লাগে, কিন্তু ভিউ ওটা একটা অন্য ব্যাপার। অনেকে আমাকে মাঝে মাঝে বলে, আপনি এত সুন্দর ভিডিও দেন, আপনার ভিউ হয় না কেন? হয়তো আমাকে পছন্দ করে না, তাই আমার ভিউ হয় না। যাই হোক, কিন্তু আমি জিনিসটা দিতে একটু চেষ্টা করি ভালোভাবে। মেয়োনেজ তৈরি করছি, আর আধা কাপ তেলেও আমার লাগে না এখন মেয়োনেজ তৈরি করতে। তো যাই হোক করছি, কারণ ওদের একটু স্যান্ডউইচ বানিয়ে দিব, ওরা স্যান্ডউইচ দেবো, আর আমি এখন কিছু খাবো না, চা খেয়েছি। তো ওদের দিয়ে তারপর আমি বের হব, কারণ হচ্ছে আমি যাব হচ্ছে আসেবের মেডিসিন কিনতে। যেহেতু আসেবের আব্বু যাবে, বললাম মাগরিবের পর, আমি বললাম যে তাহলে একটু ওয়েট করো, আমি একসাথেই যাই, তুমি আমাকে মেডিসিনটা আমি নেই, তারপরে তুমি তোমার কাজে চলে যাও, আমি বাসায় চলে আসবো। তো সে বলছে আচ্ছা ঠিক আছে। তো দেখো মেয়োনেজ তৈরি করতে কিন্তু আমি দেখাবো একটু কত কম তেল দিয়েছি। মেজারমেন্ট যে কাপগুলো থাকে সেগুলোর আধা কাপ পরিমাণ আমি তেল দিয়েছি, আধা কাপ তেলে হয়ে গিয়েছে অনেক মেয়োনেজ, এক বাটি মেয়োনেজ, ঠিক আছে। তো এই যে দেখো, এই যে শেষ লাস্ট এতখানি রয়েছে, আমি কিন্তু তেলও নিয়েছিলাম 1.5 কাপ, তার ভিতরে এতখানি রয়ে গিয়েছে, তার মানে আধা কাপের মতো তেল দিয়েছি। যাই হোক, সিদ্ধ ডিম দিয়ে করলেও 2 টেবিল চামচ তেল দিয়ে করে সবাই, কারণ একদম তেল না দিলে ভালো লাগে না খেতে। আর যাই হোক, এভাবেই মেয়োনেজটা করা হয়, এটাই মেয়োনেজ করার সিস্টেম। প্রতিদিন খাওয়া ঠিক না, প্রতিদিন দেই না, মাঝে মাঝে দেই। আসলে ব্লগ করি তো, ভিডিওতে মনে হয় সব কিছু এই তো কালকেই না দিল, পরশুই না দিল, এরকম মনে হয়, বুঝছো। আসলে দেখা যায় অনেক সময় ভিডিও দেই না, আগের পরের মিলিয়ে দিতে গেলে তখন দেখা যায় জিনিসটা একটু বেশি দেখায়, এই আর কি। তো এই যে ওদের জন্য স্যান্ডউইচ তৈরি, সন্ধ্যার নাস্তা একটু ভরপুর না দিলে বাচ্চারা তাড়াতাড়ি ক্ষুধা লাগে। আর আমি একটু বাইরে যাচ্ছি, যেহেতু আসিফ বাবু দাঁড়িয়ে আছে আমার জন্য, বাইরে ওয়েট করছিল। তো সে আগে আগেই নিচে নেমে এসেছে, বলে যে তুমি ধীরে ধীরে আসো, আমি নিচে যেয়ে দাঁড়িয়ে থাকি। তো ঠিক আছে, এখন আমরা যাব। আর রিক্সায় ঘুরতে আমার খুব ভালো লাগে, এত সুন্দর বাতাস আসে, এই বাতাসটা খুব ভালো লাগে। আমরা চলে এসেছি কোথায় জানো? আমরা কাঠপট্টি চলে এসেছি, এই জায়গাটাকে বলে কাঠপট্টি। বরিশালবাসীদের সবথেকে পছন্দের জায়গাই হচ্ছে চক আর কাঠপট্টি। এই দুইটা জায়গায় আমাদের প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। অবশ্য এখন অনেক রকমের দোকান হয়েছে, তারপরে এই দুইটা জায়গা এত ফেমাস বরিশালবাসীদের জন্য যে এই দুইটাই আসবেই তারা সব কিছু কেনাকাটা করার জন্য। সব কিছুই পাওয়া যায়, দেখতে পুরানো দেখায়, কিন্তু এর ভিতরেই সব কিছু প্রয়োজনীয় পাওয়া যায়। এটা বহুত আগের, এই কাঠপট্টির চক হচ্ছে ব্রিটিশ আমলের, সেজন্য যেমন তেমনই আছে। তো যাই হোক, আমরা এখন এসেছি, আমরা যাব হচ্ছে লাস্ট ফার্মায়। রিক্সাওয়ালা আমাদেরকে অনেক ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসেছে জায়গায়। আমি তাকে বলেছিলাম যে আপনি যে জায়গা থেকে যাচ্ছেন অনেক লেট হবে, বলে না এটাই সহজ রাস্তা। এখন ওনারা যেটা বোঝে সেটাই বোঝে, ওনাদের সাথে তর্ক করা যায় না। যাই হোক, এরপরে যাচ্ছি, আর আমি চিন্তা করলাম যে আমার যারা বরিশালবাসী ভিউয়ার্স আছেন, দেশের বাইরে থাকেন, তারা খুব বাংলাদেশকে মিস করেন, বরিশালকে মিস করেন, তাদের জন্যই দেখানো। তো এখানে না এই যে খুব ভালো ভালো প্লাজো, তারপরে গেঞ্জির কাপড়ের জামা আছে, যেগুলোকে কি বলে, ওই যে সফট কাপড়গুলোর জামা, গেঞ্জি কাপড়ই বলি আমি ওগুলোকে। তো ওগুলো না রাতে পরলেও খুব ভালো, মানে ঘুম হয়। তো
তো আমি সবসময় এগুলো কিনে নিয়ে আসি। এগুলো আমি বেশিরভাগই পরে থাকি। তারপরে যখন দেখি বাসায় গেস্ট আসছে বা কেউ আসছে তখন ফুট করে রুমের ভিতরে চলে যাই দরজা খোলার আগে, তারপরে চেঞ্জ করে আবার চলে আসি। কারণ হচ্ছে এগুলো পরে কত যে আরাম সেটা যারা পরে তারাই বোঝে। আর এই যে কাপড় দেখছিলাম এখানে, আমার যেহেতু তোমরা দেখেছো কাপড় পরতে কাপড়ের অবস্থা 12টা, আমি তো সহজে কাপড় চোপড় বানাই না। তো এখানে কাপড় দেখে মনে হলো যে এসে কয়েকটা কাপড়ের গজ কাপড় কিনে সুন্দর সুন্দর করে কয়েকটা জামা বানাই। তো এই জন্যই দেখা, দূর থেকে দেখলাম আরও কয়েকটা দোকান ছিল, ওগুলো ধরতে পারিনি কারণ রিক্সা চলতেছিল। এখানে একটু থামলো তাই একটু কাপড়গুলো একটু দেখলাম। চুনরি কাপড় আমার সবসময় পছন্দ, তো কয়েকটা চুনরি দেখলাম, এসে একটা চুনরিও নেব, চুনরি প্রিন্ট। তো এখানে অনেক দোকান আছে, ময়ূরী, তারপরে অমুক সমুক, পালকি। তা আমার বিয়ের কাপড় চোপড় ময়ূরীর থেকেই কিনেছিল যখন আমার বিয়ে হয়েছিল, এই আর কি। আর জুয়েলারি কিনেছিল শাহাদাত জুয়েলারি থেকে, যদিও আসিফের আব্বু তো বাইরে থেকে আমার জন্য অনেক কিছু পরে নিয়ে এসেছে, তবে বিয়ের সময় আমাকে অনেক গোল্ড দিয়েছে। সেটা নিয়েও একজন ভিউয়ার্স বলেছে যে ছবিতে তো বোঝা যায় না আপনার এত গোল্ড, আপনি তো বলেছেন আপনার এত গোল্ড, কিন্তু ভালো করে ছবিটা খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। যাই হোক গেল। এরপরে আমি চলে এসেছি লাস্ট ফার্মাতে আসিফের মেডিসিন নিতে। তো এখান থেকে মেডিসিন নিয়ে নিলাম। ওর মেডিসিনটা আসলে 2 দিন থাকতেই আমি নিয়ে নিই, কারণ মেডিসিন ছাড়া তো ওর চলবে না। আর মেডিসিন বন্ধ করে দেখছো তো কী অবস্থা হয়, সেটা তো তোমাদের চোখে দেখা। যাই হোক এই আর কি। এখন আমরা যাচ্ছি, এটা ফকির চান, এখানে চানাচুরটা খুব ভালো, এই চানাচুর আমি বানাতে পারি, তোমাদের দেখিয়েছি অনেকবার বানিয়ে। এরপরে আমরা এখান থেকে যাচ্ছি বাসার দিকে। আসিফের আব্বু তার আমাদের যে জায়গা ওখানে চলে যাবে, আমাদের ওখানে তো দোকান আছে, ওখানে চলে যাবে, ওখানে সামনে নামিয়ে দেবো, আমার নানা শ্বশুরের বাসার সামনে নামিয়ে দেবো তাকে। এই যে পুলিশ লাইনের সামনে থেকে যাচ্ছি, ওই সামনে সে নামবে, তারপরে আমি ওই দিকে টার্ন করে রাইট টার্নে চলে যাব বাসার দিকে। ওটুক জায়গা আমি একাই যাব। তো বাসার কাছে এসেছি, এখান থেকে দাঁড়িয়ে একটু চটপটির ডাল নিলাম এখান থেকে। এরপরে এলাম হচ্ছে আমার বাসার সামনে যে দোকানটা, সেখান থেকেই সব কিছু কেনাকাটা করি। তো আমার এখানে যা যা লাগবে ওগুলো নিতে আসলাম। আমি আসলে একটু কাশ্মীরি আচার আরেকটু দেবো, চিন্তা করলাম একটু ভিনেগার নিয়ে যাই। একটা বিস্কুট দেখলাম, ভাবি যে এই বিস্কিটটা মজাই হবে, একটা নিয়ে খেয়ে দেখি। ওই যে হালকা হালকা বিস্কিটগুলো যেগুলো আমরা রিয়াতে খেতাম, কী জানি একটা নাম ছিল, ক্র্যাকার্স নাম ছিল। এগুলোর সাথে আবার দিয়ে খেতেও ভালো লাগে, নানানভাবে ডেকোরেশন করে এই ক্র্যাকার্সগুলো খেতে মজা লাগে, চিজ দিয়ে, তারপর একটু বেরিস টেরিস দিয়ে, এরকমের নানানভাবে এটা করা যায় ডেকোরেট। যাই হোক এরপরে আমি সব কিছু ওখান থেকে নিয়ে তারপরে বাসার দিকে এলাম। প্রতিদিনই আসলে আমার দেখা যায় একটু পরপর ওদের পাঠাই বা আমি যখন আসি, কেনাকাটা আর আসলে শেষ নেই কখনো, টুকটাক লাগতেই থাকে সারাদিন, এটা ওটা সেটা সোটা, এই আর কি। তো যাই হোক যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিলাম, চটপটির ডালটাও নিলাম, কারণ হচ্ছে কালকে আমার বাসায় আমার চাস্তো ফুপাতো যা আছে বলছিল যে ভাবি আসতে পারি, যদি আসে সেই জন্য নিয়ে নিলাম। রাতে চটপটির ডাল ভিজিয়ে রাখবো, কালকে ওটা করবো, চটপটি বানাবো সেই জন্য। আর এই তো এগুলো নিয়ে আসলাম। এখন আমি যাব হচ্ছে ওদের জন্য খাবারটা রেডি করবো, তার আগে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে ওদের জন্য একটু পরোটা বানাবো। পরোটা মেখে রেখে গিয়েছিলাম, একটু সুজি রান্না করব, ডিম পোস্ট করে তারপরে দিব। একটু সুজি রান্না করলাম। তো আমি এসে মোবাইলে একদম চার্জ ছিল না, আমি চার্জে দিয়ে তারপরে সুজিটা করতে নিয়েছি, কিন্তু আমার খেয়াল ছিল না যে আমার একটু ভিডিও করতে হবে। পরে চার্জ হয়ও না, অবশ্য 20% হয়েছে, তখনই আমি খুলে তখন আমি ভিডিওটা করলাম আবার একটু। সুজি রান্না তো আমরা সবাই করি কম বেশি, একটু ঘি দিয়ে করেছি শুধু, আর এটার ভিতরে দুধ দেইনি, কারণ ঘি আর চিনি দিয়ে করলে একটা ঘ্রাণ আসে, আর এটা ওরা খুব পছন্দ করে। যদিও খাঁটি ঘি না, মানে যে রঙের ঘি এগুলো আসলে খাঁটি ঘি না, কিন্তু খাঁটি ঘি যেটা ওইটা দিয়ে করলে আরও অনেক সুন্দর হয়। অবশ্য আমি একটা অনলাইন পেজের খবর পেয়েছি, মানে আমি দেখেছি যে ওরা খুব খাঁটি ঘি বিক্রি করে, ওদেরটার থেকেই নেব। তো আসলে বলি ঠিকই, কিন্তু যে একটু নক করবো হয়ে ওঠে না, মনেই থাকে না, খেয়াল থাকে না, এরকম যায়। তো সেই সুজিটা থাকে, যাই হোক সুন্দর ঘ্রাণ বের হয়েছে সুজির থেকে। আর একটু পরে বানাবো পরোটা, তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আচারটা তৈরি করব, কারণ হচ্ছে দেখা যাবে আচারটা না তো আজকে আর করাই হবে না।
তো সরিষা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, একটু ভিজিয়ে রেখেছিলাম, আদা দিয়েছি আর ভিনেগার দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পানি দিয়ে কখনোই আচারের সামগ্রী করতে হয় না, তাহলে কি হয় তাড়াতাড়ি আচারটা নষ্ট হয়ে যায়। আমার পুরো আচারে কোনো পানির হাত নেই, যার জন্য আচার করলে আচার নষ্ট হয় না। বয়মে রেখে দিলে আর তেলের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে আর নষ্ট হয় না। তেলের নিচে ডুবানো থাকলে আচার ভালো থাকে। 5 ফোড়ন দিয়ে দিলাম আস্তটা, বেশ অনেকগুলো। এরপরে এটার ভিতরে দেব হচ্ছে সরি আচার মানে আমগুলো ঢেলে। আমটা গত পরশু সুজনের মা কেটে রেখে গিয়েছিল, ফ্রিজেই রেখে দিয়েছিলাম, তো ওইটা দিয়ে দিলাম। দেখো ঘেমে গিয়েছে, কিন্তু পানি না কিন্তু এটা, ঠিক আছে, কারণ আমগুলো প্রথমে ধুয়েছে, তারপরে পানি শুকিয়ে কেটেছে। আর ওই যে সরিষা বাটার ওইটা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু দেবো। তারপরে দেব হচ্ছে তেজপাতা, এটা অপশনাল, আমি জানি না তেজপাতা কেউ দেয় কি না, আমি আন্দাজে দিয়েছি কি না, কিন্তু আমার কেন জানি মনে হলো একটু তেজপাতা দেই, ভালো লাগবে, সেজন্য দিয়েছি। প্রথমে এটাকে ভালো করে মিক্সার করে নিতে হবে এবং একটু জাল দিতে হবে। এরপরে বাকি যে সামগ্রীগুলো সেগুলো আস্তে আস্তে করে এটার ভিতরে অ্যাড করতে হবে। তো এরপরে ভিনেগার দিতে হবে, আন্দাজ করে একটু ভিনেগার দিয়ে দিলাম, এটা হচ্ছে আচার নষ্ট না হয় সেই জন্য দেয়া। লবণ দিলাম, এটাও দিলাম আন্দাজ করে, এবং একটু নাড়াচাড়া করবো। এরপরে দিয়ে দেবো এটার ভিতরে টেলে রাখা 5 ফোড়নের গুঁড়া, হালকা একটু টেলে নিয়েছিলাম। এরপরে দিলাম চিনি, চিনিটা টেস্ট অনুযায়ী দিলেই হবে, তবে যেহেতু ভুনা আচার চিনি বেশি হবে না এটার ভিতরে, কিন্তু আমার আমগুলো ছিল প্রচুর টক, এই জন্য একটু বেশি দিয়েছি, টক কম থাকলে আর একটু কম দিতাম। রেডি হয়ে গেল আমার আচার, ঢেকে উঠিয়ে রেখে দিলাম। সুজিও কমপ্লিট, এখন পরোটা বানাবো। ওদের আজকে রাতে খাবার দিব হচ্ছে পরোটা, ডিম পোস্ট করে দিব আর হচ্ছে সুজি দেব, এটা দিয়ে ওরা রাত্রে খাবে। আমার বাচ্চাদের নিয়ে তেমন ঝামেলা হয় না, সব কিছুই খায়, ওদের পছন্দ মতো কিছু একটা দিলে খেয়ে নেয়, ভাতটা বাদে সব কিছুই ওরা পছন্দ করে। তো দুজনের জন্য বড় বড় করে 2টা পরোটা বানিয়ে নিচ্ছি। আর যখনই পরোটা বানাচ্ছিলাম তখনই আমার একটা ফোন এসেছে, এরপরে আমি আর ভিডিও করতে পারিনি, আমি কথায় বসে গিয়েছি, কারণ আমার এক ভিউয়ার্স আমার নাম্বার পেয়েছে, সে আমাকে কল দিয়েছে, সেই ব্যাপারে এখন কথা বলছি তোমাদের সাথে। এই আর কি, হ্যাঁ, আমি একটা কল আসছিল আমার, যখন আসিফ আফিফকে খাবারটা বেড়ে দিই তখন একটা কল আসছিল, একটা আপু আমাকে নক করছে, মানে মোবাইলে ডাইরেক্ট কল দিয়েছে। আসলে একটা কমেন্টে আমি একজনকে মোবাইল নাম্বার দিয়েছিলাম, সে আমার সাথে ইমার্জেন্সি কথা বলতে চেয়েছিল, তো তখন ওইখান থেকে হয়তো অনেকেই তো কমেন্ট এসে পরবর্তীতে উনি এই নাম্বার পেয়েছে, তো উনি আমার সাথে যোগাযোগ করার জন্য কল দিয়েছে। আরে ওনার কথা শুনে আমার এত খারাপ লাগছে, ওনার মেয়েরও সেম সমস্যা আমার বড় ছেলের মতো। তো উনি এই ব্যাপারে কথা বললো, তো উনি যেগুলো বললো দেখলাম আমার ছেলের সাথে অনেক সিমটম মিলে যায়, অনেক কিছু। তো যাই হোক, আমি দোয়া করি তার জন্য। আমার কাছে অ্যাড্রেস চাইছে যে আমি কোন ডাক্তার দেখাই কি, তো আমি ঢাকার ডাক্তারের অ্যাড্রেস দিয়েছি, যে ঢাকায় আপনারা স্কয়ার হসপিটালে দেখাইতে পারেন, তো ওই অ্যাড্রেসটা দিয়েছি। তো ওনাকে দিয়েছি। এরপর ওনার সাথে কথা বলতে অনেক টাইম কথা বলছি, মোবাইল চার্জ শেষ হয়েছে, মোবাইল অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। পরে আমি মোবাইল চার্জে দিয়ে তারপরে আমি ওদেরকে খাবার টাবার দিলাম, এই টুকটাক কাজগুলো করলাম, এই আর কি। তো আসলে কি, মানুষের যে কত সমস্যার কোনো শেষ নাই, সমস্যা চলতেই থাকে। অনেকে আমরা যারা ভিডিও করি, অনেক মানুষ এরকম ভিডিও করে কিন্তু লুকাচুপি বেশি করে, এবং বাস্তব জীবন আর তাদের ক্যামেরার জীবন এক না, তারা মানে এক ধরনের অভিনয় করে। আমি অবাক হয়ে, যে তোমাদের মনে আছে আমি যে একটা ভিডিওতে বলেছিলাম যে দেখো ভালো ভালো ভিডিও দিই চলে না, অথচ দেখো অনেক কত রকমের ভিডিও চলে। হ্যাঁ, তো ইদানিং হাসতে হাসতে বলেছিলাম যে ইদানিং তো দেখো যে বলে কি, একটা হাজব্যান্ড 2টা বিয়ে করে, এরকম প্রায় 3টা চ্যানেল দেখছি মোট আমি, যে বাংলাদেশের, যে হাজব্যান্ড 2টা বিয়ে করেছে, এবং আমি তখন দেখছি 2টা চ্যানেল, এখন আবার একটা পেলাম 3টা। তো এই যে বিয়ে করে আর আবার বিয়ে করায়, হয় মহিলা করায়, নয় হাজব্যান্ড নিজে করে, এবং তারপরে তারা ভিডিওতে নামে এবং ইয়ে হয়। তো আমরা তো স্বাভাবিক মনে করি কি যে আসলে মনে হয় এটা মনে হয় সত্য, বা এরকম কি আমি জানি না। এখন যে তোমরা অনেকেই ভিডিওটা দেখো, ওই যে 2টা মেয়ে, কি জানি নাম, আখি মনে একটা মেয়ের নাম, তো দেখো আর একটার নাম জানি কি, টিয়া না,
টিয়া নাকি এই ধরনেরই তো নাম। তো ওই যে ছেলেটা বিয়ে করছে, দুইটার একটা ছেলে, একটা আখিরের মনে হয় একটা ছেলে আর বড় বউয়ের একটা মেয়ে। এখন আবার নতুন শুনছি কি জানো, তারা আখিকে নাকি ইয়া করে না, বড় বউ এটা এটা অনেক কিছু। সত্য মিথ্যা আসলে তো আমরা জানি না, কিন্তু শোনার পর আমি তো অবাক, আকাশ থেকে পড়ছি। মেয়েটা যখন আখি বলছে, এখন আমরা তো আসলে বাস্তবটা জানি না যে কাহিনীটা আসলে কি হয়েছে, নাকি এটা কি ওদের চ্যানেলটা হ্যাক করে কেউ ওইভাবে লিখছে, মানে ওদের ইয়াতে আইডিতে, যে যেমন আখি লিখছে না যে আমার আমি আহাত, ছেলেটা আহাত নাম, ও লিখছে যে আমাকে ফেলে কিভাবে চলে গেল আখি। তারপরে মেয়েটা আবার অ্যান্সার দিয়ে দিল যে আমি কেন গেছি আমি বলি, এই বড় বউ এরকম এরকম করছে, এইটা করছে, এটা যে কতগুলো কারণ দিছে। আমি হঠাৎ দেখি ফেসবুকে আসছে, একটা গ্রুপে শেয়ার করছে লেখাগুলো। আমি তো আকাশ থেকে পড়লাম, এরপর ওদের চ্যানেলে ঢুকলাম, দেখি 7 দিন আগে থেকে চ্যানেলে আর কোনো ভিডিও নেই, 7 দিন না 11 দিন। তো আমি তো অবাক, এরপরে দেখি নানান মানুষ নানান কমেন্ট করছে। আসলে কি জানো, মানুষের নিয়ত কেমন, মানুষ কি, এটা কিন্তু আমরা এই ভিডিও দিয়ে জাজ করতে পারবো না, এই জন্য আমরা বুঝি না। আমরা অনেক সময় এইসব বিষয়ে কষ্টও পাই। তো আমি ওদের কাহিনীটা শুনে বিশ্বাস করে আমি নিজেই হতভম্ব। কারণ দুইজনেই কি সুন্দর দেখাচ্ছে ক্যামেরার সামনে, দুজনকে দুজন ভালোবাসে, তারা এক বউ আর এক বউকে সব কিছু কিনে দেয়, তুই তুই বলে ছোটো বউকে, আদর করে, এটা করে সেইটা করে। তারপর ওরা বেশ পপুলারিটি হয়ে যাচ্ছিলো, ওদের চ্যানেল 100K-র উপরে, মানে 100K-র উপরে হয়ে যাচ্ছে। ওরা প্রচুর ইয়া পাচ্ছে মানুষের কাছ থেকে, হ্যাঁ। তারপরে ওরা, তারপর দেখা যায় প্রচুর শপিং করছে, কারণ যেহেতু টাকা পয়সা আসতেছে ঘরে, বাসা এটা কেনে ওইটা কেনে, এভাবে করে ব্লগিং, ওভাবে করে। ভালোই লাগছিলো সে মধ্যের দিকটা আমি দেখতাম। আসলে তো ওরা ইয়া করছে কি দেখে, ওই যে ইন্ডিয়ান একজন আছেন না, ওই যে আরমান মালিক, যে তুই বউ, হ্যাঁ, এইটা দেখে কিন্তু এখন বাংলাদেশের অনেকেই এই দুইটি বিয়ে করে ভিডিও করতে নেমে যায়, মনে করে পয়সা রোজগারের জন্য মনে হয় এরকম একটা পথ বেছে নিলে হয়। আসলে কি জানো, বাস্তব আর ক্যামেরা কিন্তু এক না। এই কাজ ভুলেও কেউ করবে না, যার হাজব্যান্ড আছে ভুলেও হাজব্যান্ডকে বিয়ে করাবে না যদি সে না করতে চায়। কারণ হচ্ছে কি জানো, এটা মানে খুবই একটা ডেঞ্জারাস জিনিস, যে হাজব্যান্ডের ভাগ কিন্তু কেউ দিতে পারে না। আমি মনে হয় যতদূর বুঝি কেউই দিতে পারে না, কিন্তু যারা করে তাদের কলিজা অনেক বড়, এবং হাজব্যান্ডকে শেষে বিয়ে করায়, তারপরে দেখা যায় তারা ব্লগিং মানে ভিডিও শুরু করে, পয়সা হয় অনেক, কিন্তু অনেক পয়সা হওয়ার পর না আগের ইয়েতে চলে যায়। কারণ পয়সা কিন্তু বেশি দিন মানুষের ভালো লাগে না। মানুষের কি প্রতিদিন মানে কি জিনিসটা ভালো লাগে জানো, শান্তি। শান্তি কিন্তু পয়সা দিয়ে হয় না, আবার শান্তি খুঁজতে গেলে কিন্তু কিছু পয়সাও লাগে। সেজন্য নর্মাল থাকাটাই বেটার। তো ওগুলো দেখার পর থেকে আমার মনটা খুব খারাপ হয়েছে। এরপর না আমি খুঁজছি যে এই মেয়েদের ব্যাপার আসলে কি, ওরা সত্যি জিনিসটা ঘটছে কিনা, মেয়েটা চলে গেছে কিনা, বড় বউ খারাপ ব্যবহার করছে কিনা। হ্যাঁ, যেটা ওদের শো করছে, তো বড় বউকে এখানে ভিলেন শো করছে, খারাপ শো করছে, কিন্তু আসলে অরিজিনালি বড় বউ খারাপ কিনা, টিয়া যেটা, ও খারাপ কিনা কিন্তু চেহারা দেখলে বা কথাবার্তা হাসি দেখলে বোঝা যায় না ও খারাপ। আর ছোট বউ নরম, কিন্তু ছোট বউ আমি জানি না, এটা এক একজনের মেন্টালিটি। ছোট বউর থেকেও আমার কাছে বড় বউটাকে ভালো লাগে বেশি। এখন সে আসলে কি, সে দোষী কিনা, বা এটাও একটা সাজানো নাটক কিনা, যেভাবে করে আমরা আরও ভিউ বাড়াবো, এটা কিনা। কারণ এর আগে জিন জিন নিয়ে একটা কাহিনী গেছে ওদের, এখন কি ব্যাপার আসলে জানি না। যাই হোক, এটা ওদের ব্যাপার, আমাদের না। যাই হোক, আমি আমি আমার কথা একটাই, যে স্বামীর ভাগ দেওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা আমরা যে বয়স হয়েছে, আমাদের জামাইরা বুড়া হয়ে গেছে, এখন আমরা ওইটা চিন্তাও করতে পারি না যে স্বামীকে আবার ভাগ দেব। তো অনেকেই দিতে পারে, এটা হয়তো তাদের কলিজাটা অনেক বড় ভিডিও করার জন্য, অন্তত এটা চিন্তা আমরা কখনো করিও না। তো অনেকে আমাকে বলো মাঝে মাঝে, আপু আপনার ভিডিওতে ভিউ কম হয়। আমার কোনো দুঃখ নেই তাতে। আমার ভিডিও ক্লাসিক মানুষরাই দেখে, ভালো মানুষরা আমার ভিডিও দেখে, এটা আমার সবথেকে বেশি বড় পাওয়া, যে আমার ভিডিওতে বাজে কমেন্ট কেউ করে না। হ্যাঁ, দুই এক সময় উল্টাপাল্টা বলে, যেমন ভাবিদের নিয়ে মাঝে মাঝে বলে, বড় ভাবিকে নিয়ে বিশেষ করে, তাকে না দেখাইলেই বলে যে তাকে দেখান না, তাকে ভালোবাসেন না। আবার যদি বড়কে দেখায় ছোটোকে দেখায় না, ছোটো ইয়াতে দু একজনে বলে। বা আমার ছেলেদের নিয়ে এর আগে দু একটা বলছিল, বড় ছেলেটাকে নিয়ে বলে দু এক সময়। তো এরকম 2-4টা বলে, এটা আমার গায়ে লাগে না, কারণ অনেকে বুঝে না, না বুঝে বলে। তো আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, এটাই সব থেকে বড় কথা। এই জন্য সবাইকে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি। তো ঠিক আছে, এখন আমি যেটা করব, এখন তো বোঝো অনেক রাত হয়েছে, 10:30টার বেশি, একটু বেশি বাজে, নামাজে যাব, তারপরে খাবো, আসবে আব্বু আসবে, খাওয়া দাওয়া করবো, তারপর সুন্দর একটা ঘুম দেবো। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। মা আসসালামা।